ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 90। গুরুভাব সম্বন্ধে শেষ কথা। চৈতন্যদেবের বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাভূমি সকল আবিষ্কার করা বিষয়ের প্রসিদ্ধি। কথিত আছে, বৃন্দাবনের দিব্য ভাব প্রকাশ শ্রী চৈতন্যদেবী প্রথম অনুভব করেন। ব্রজের তীর্থাস্পদ স্থান সকল তাহার আবির্ভাবের পূর্বেই লুপ্ত প্রায় হইয়া গিয়াছিল। ওই সকল স্থানে ভ্রমণকালে উচ্চ ভাবভূমিতে উঠিয়া তাহার মন যেখানে যে রূপ শ্রীকৃষ্ণের দিব্য প্রকাশ সকল অনুভব বা প্রত্যক্ষ করিত, সেখানেই যে ভগবান শ্রীকৃষ্ণ সহ বহু পূর্বযুগে বাস্তবিক সেখানেই যে ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্বযুগে বাস্তবিক সেই রূপ লীলা করিয়াছিলেন, একথায় রূপ সনাতন আদি তাহার শিষ্যগণ প্রথম বিশ্বাস স্থাপন করেন এবং পরে তাহাদিগের মুখ হইতে শুনিয়া সমগ্র ভারতবাসী উহাতে বিশ্বাসী হইয়াছে। শ্রী চৈতন্যদেবের পূর্বোক্ত ভাবে বৃন্দাবন আবিষ্কারের কথা আমরা কিছুই বুঝিতে পারিতাম না। ওই প্রকার হওয়া যে সম্ভবপর, একথা একেবারেই মনে স্থান দিতাম না। উচ্চ ভাবভূমিতে উঠিয়া বস্তু বা ব্যক্তি সকলকে ঠাকুরের মনের ঐরূপে যথাযথ ধরিবার বুঝিবার ক্ষমতা দেখিয়াই এখন আমরা ওই কথায় কিঞ্চিত মাত্র বিশ্বাসী হইতে পারিয়াছি। ঠাকুরের জীবন হইতে ওই বিষয়ের দুই একটি দৃষ্টান্ত এখানে প্রদান করিলেই পাঠক আমাদের কথা বুঝিতে পারিবেন। বন বিষ্ণুপুরে মৃন্ময়ী দেবীর পূর্বমূর্তি ভাবে দর্শন। ঠাকুরের ভাগিনীও হৃদয়ের পাটি কামারপুকুরের অনতি দূরে শিহর গ্রামে ছিল। ঠাকুর যে তথায় মধ্যে মধ্যে গমন করিয়া সময়ে সময়ে কিছু কাল কাটাইয়া আসিতেন, এ কথা আমরা ইতঃপূর্বেই পাঠককে জানাইয়াছি। একবার ওই স্থানে ঠাকুর রহিয়াছেন। এমন সময়ে হৃদয়ের কনিষ্ঠ ভ্রাতা রাজারামের সহিত গ্রামের এক ব্যক্তির বিষয়কর্ম লইয়া বচসা উপস্থিত হইল। বকাবকি ক্রমে হাতাহাতিতে পরিণত হইল এবং রাজারাম হাতের নিকটেই একটি হুঁকা পাইয়া তদ্বারা ওই ব্যক্তির মস্তকে আঘাত করিল। আহত ব্যক্তি ফৌজদারি মকদ্দমা রুজু করিল এবং ঠাকুরের সম্মুখেই ওই ঘটনা হওয়ায় এবং তাহাকে সাধু সত্যবাদী বলিয়া পূর্ব হইতে জানা থাকায় সেই ব্যক্তি ঠাকুরকেই ওই বিষয়ে সাক্ষী স্বরূপে নির্বাচিত করিল। কাজেই সাক্ষ্য দিবার জন্য ঠাকুরকে বন বিষ্ণুপুরে আসিতে হইল। পূর্ব হইতেই ঠাকুর রাজারামকে ঐরূপে ক্রোধান্ধ হইবার জন্য বিশেষ রূপে ভৎসনা করিতেছিলেন। এখানে আসিয়া আবার বলিলেন, ওকে
অর্থাৎ বাদীকে টাকা কড়ি দিয়ে যেমন করে পারিস মোকদ্দমা মিটিয়ে নে, নয়তো তোর ভালো হবে না। আমি তো আর মিথ্যা বলতে পারবো না। জিজ্ঞাসা করলেই যা জানি ও দেখেছি সব কথা বলে দেব। কাজেই রাজারাম ভয় পাইয়া মামলা আপোষে মিটাইয়া ফেলিতে লাগিল। ঠাকুরও সেই অবসরে বন বিষ্ণুপুর শহরটি দেখিতে বাহির হইলেন। বিষ্ণুপুর শহরের অবস্থা। এককালে ওই স্থান বিশেষ সমৃদ্ধিশালী ছিল। লালবাঁধ, কৃষ্ণবাঁধ প্রভৃতি বড় বড় দিঘি, অসংখ্য দেব মন্দির, যাতায়াতের সুবিধার জন্য পরিষ্কার প্রশস্ত বাঁধানো পথ সকল, বহু সংখ্যক বিপণিপূর্ণ বাজার, অসংখ্য ভগ্ন মন্দির স্তূপ এবং বহু সংখ্যক লোকের বাস এবং ব্যবসায়াদি করিতে গমনাগমনেই ওই কথা স্পষ্ট বোঝা যায়। বিষ্ণুপুরের রাজারা এককালে বেশ প্রতাপশালী, ধর্মনারায়ণ এবং বিদ্যানুরাগী ছিলেন। বিষ্ণুপুর এককালে সঙ্গীত বিদ্যার চর্চাতেও প্রসিদ্ধ ছিল। মদন মোহন, রূপ সনাতন আদি শ্রী চৈতন্যদেবের প্রধান সাঙ্গপাঙ্গগণের তিরোভাবের কিছুকাল পর হইতে রাজবংশীয়রা বৈষ্ণব মতাবলম্বী হন। কলিকাতার বাগবাজার পল্লীতে প্রতিষ্ঠিত মদনমোহন বিগ্রহ পূর্বে এখানকার রাজাদেরই ঠাকুর ছিল। গোকুলচন্দ্র মিত্র এখানকার রাজাদের একসময়ে অনেক টাকা ধার দিয়াছিলেন এবং ঠাকুরটি দেখিয়া মোহিত হইয়া ঋণ পরিশোধকালে টাকা না লইয়া ঠাকুরটি চাহিয়া লইয়াছিলেন। এই রূপ প্রসিদ্ধি। মৃন্ময়ী, মদনমোহন ভিন্ন রাজাদের প্রতিষ্ঠিত মৃন্ময়ী নাম্নী এক বহু প্রাচীন দেবী মূর্তিও ছিলেন। লোকে বলিত মৃন্ময়ী দেবী বড় জাগ্রতা। রাজবংশীয়দের ভগ্ন দশায় ওই মূর্তি এক সময়ে এক পাগলিনী কর্তৃক ভগ্ন হয়। রাজবংশীয়রা সেজন্য পূর্ব মূর্তির মতো অন্য একটি নূতন মূর্তির পুনঃস্থাপনা করেন। ঠাকুর এখানকার অপর দেবস্থান সকল দেখিয়া মৃন্ময়ী দেবীকে দর্শন করিতে যাইতেছিলেন। পথিমধ্যে এক স্থানে ভাবাবেশে মৃন্ময়ীর মুখখানি দেখিতে পাইলেন। মন্দিরে যাইয়া নবপ্রতিষ্ঠিত মূর্তিটি দেখিবার কালে দেখিলেন ওই মূর্তিটি তাহার ভাবকালে দৃষ্ট মূর্তিটির সদৃশ্য নহে। এই রূপ হইবার কারণ কিছুই বুঝিলেন না। পরে অনুসন্ধানে জানা গেল বাস্তবিকই নূতন মূর্তিটি পুরাতন মূর্তিটির মতো হয় নাই। নূতন মূর্তির কারিকর নিজ গুণপনা দেখাইবার জন্য উহার মুখখানি বাস্তবিক অন্যভাবেই গড়িয়াছে এবং পুরাতন মূর্তিটির ভগ্ন মুখখানি এক ব্রাহ্মণ কর্তৃক সযত্নে নিজালয়ে রক্ষিত হইতেছে। ইহার কিছুকাল পরে ওই ভক্তিনিষ্ঠা সম্পন্ন ব্রাহ্মণ ওই মুখখানি সংযোজিত করিয়া অন্য একটি মূর্তি গড়াইয়া লালবাঁধ দিঘির পার্শ্বে এক রমণীয় প্রদেশে প্রতিষ্ঠিত করিলেন এবং উহার নিত্য পূজাদি করিতে লাগিলেন। ঠাকুরের ঐরূপে ব্যক্তিগত ভাব ও উদ্দেশ্য ধরিবার ক্ষমতা প্রথম দৃষ্টান্ত। সমীপাগত ব্যক্তিগণের আগমনের উদ্দেশ্য ও ভাব ধরিবার ক্ষমতা সম্বন্ধে একটি দৃষ্টান্তেরও এখানে উল্লেখ করা ভালো। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুর নিজের পুত্রের মতো ভালোবাসিতেন, এই কথার উল্লেখ আমরা পূর্বেই করিয়াছি। একদিন দক্ষিণেশ্বরে তিনি ঠাকুরের সহিত ঠাকুরের ঘরের পূর্ব দিকে লম্বা বারান্দার উত্তরাংশে দাঁড়াইয়া নানা কথা কহিতেছেন। এমন সময় দেখিতে পাইলেন বাগানের ফটকের দিক হইতে
একখানি জুড়ি গাড়ি তাহাদের দিকে আসিতেছে। গাড়িখানি ফিটন, মধ্যে কয়েকটি বাবু বসিয়া আছেন। দেখিয়াই কলিকাতার জনৈক প্রসিদ্ধ ধনী ব্যক্তির গাড়ি বলিয়া তিনি বুঝিতে পারিলেন। ঠাকুরকে দর্শন করিতে সে সময় কলিকাতা হইতে অনেকে আসিয়া থাকেন। ইহারাও সেই জন্যই আসিয়াছেন ভাবিয়া তিনি বিস্মিত হইলেন না। ঠাকুরের দৃষ্টি কিন্তু গাড়ির দিকে পড়িবা মাত্র তিনি ভয়ে জড়সড় হইয়া শশব্যস্তে অন্তরালে আপন ঘরে যাইয়া বসিলেন। তাহার ওই প্রকার ভাব দেখিয়া বিস্মিত হইয়া ব্রহ্মানন্দ স্বামীও তাহার পশ্চাৎ পশ্চাৎ ঘরে ঢুকিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই বলিলেন, যা যা, ওরা এখানে আসতে চাইলে বলিস, এখন দেখা হবে না। ঠাকুরের ওই কথা শুনিয়া তিনি পুনরায় বাহিরে আসিলেন। ইতোমধ্যে আগন্তুকেরাও নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখানে একজন সাধু থাকেন না? ব্রহ্মানন্দ স্বামী শুনিয়া ঠাকুরের নাম করিয়া বলিলেন, হাঁ, তিনি এখানে থাকেন। আপনারা তাহার নিকট কি প্রয়োজনে আসিয়াছেন? তাহাদের ভিতর এক ব্যক্তি বলিলেন, আমাদের এক আত্মীয়ের বিষম পীড়া হইয়াছে, কিছুতেই সারিতেছে না। তাই ইনি অর্থাৎ সাধু যদি কোনো ঔষধ দয়া করিয়া দেন, সেজন্য আসিয়াছি। স্বামী ব্রহ্মানন্দ বলিলেন, আপনারা ভুল শুনিয়াছেন, ইনি তো কখনো কাহাকেও ঔষধ দেন না। বোধ হয় আপনারা দুর্গানন্দ ব্রহ্মচারীর কথা শুনিয়াছেন, তিনি ঔষধ দিয়া থাকেন বটে। তিনি ওই পঞ্চবটিতে কুটিরে আছেন, যাইলেই দেখা হইবে। আগন্তুকেরা ওই কথা শুনিয়া চলিয়া গেলে ঠাকুর ব্রহ্মানন্দ স্বামীকে বলিলেন, ওদের ভেতর কি যে একটা তম ভাব দেখলুম, দেখেই আর ওদের দিকে চাইতে পারলুম না, তা কথা কইব কি, ভয়ে পালিয়ে এলুম। এই রূপে উচ্চ ভাবভূমিতে উঠিয়া ঠাকুরকে প্রত্যেক স্থান, বস্তু বা ব্যক্তির অন্তর্গত উচ্চাবচ ভাব প্রকাশ উপলব্ধি করিতে আমরা নিত্য প্রত্যক্ষ করিতাম। ঠাকুর যে রূপ দেখিতেন, ওই সকলের ভিতরে বাস্তবিকই সেই রূপ ভাব যে বিদ্যমান, ইহা বারংবার অনুসন্ধান করিয়া দেখিয়াই আমরা তাহার কথায় বিশ্বাসী হইয়াছি। তন্মধ্যে আরও দুই একটি এখানে উল্লেখ করিয়া সাধারণ ভাবভূমি হইতে তিনি তীর্থাদিতে কি অনুভব করিয়াছিলেন, তাহাই পাঠককে বলিতে আরম্ভ করিব। ওই বিষয়ে দ্বিতীয় দৃষ্টান্ত স্বামী বিবেকানন্দ ও তাহার দক্ষিণেশ্বরাগত সহপাঠীগণ। উদারচেতা স্বামী বিবেকানন্দের মন বাল্যকাল অবধি পরদুঃখে কাতর হইত। সেজন্য তিনি যাহাতে বা যাহার সাহায্যে আপনাকে কোনো বিষয়ে উপকৃত বোধ করিতেন, তাহা করিতে বা তাহার নিকটে ঐরূপ সাহায্য পাইবার জন্য গমন করিতে আপন আত্মীয় বন্ধুবান্ধব সকলকে সর্বদা উৎসাহিত করিতেন। লেখাপড়া, ধর্মকর্ম সকল বিষয়েই স্বামীজির মনের ওই প্রকার রীতি ছিল। কলেজে পড়িবার সময় সহপাঠীদিগকে লইয়া নানা স্থানে নিয়মিত দিনে প্রার্থনা ও ধ্যান আদি অনুষ্ঠানের জন্য সভা সমিতি গঠন করা, মহর্ষি দেবেন্দ্রনাথ ও ভক্তাচার্য কেশবের সহিত স্বয়ং পরিচিত হইবার পরেই সহপাঠীদিগের ভিতর অনেককে উহাদের দর্শনের জন্য লইয়া যাওয়া প্রভৃতি যৌবনে পদার্পণ করিয়াই স্বামীজির জীবনে অনুষ্ঠিত কার্যগুলি দেখিয়া আমরা পূর্বোক্ত বিষয়ের পরিচয় পাইয়া থাকি। ওম শান্তি শান্তি শান্তি।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।